কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। কোভিড-19 করোনা পরিস্থিতির কারণে আমাদেরকে অনলাইন ক্লাস নিতে হচ্ছে, তোমরা জানো। আশা করি তোমরা ভালো আছো। গত ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে। আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষক, যেটি তোমাদের সাথে পূর্বে গত ক্লাসে পরিচিত হয়েছে। তোমরা জানো, যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়েছ, সেখানে দুটি পত্র রয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। এর আগে তোমাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করতে চাই। তোমাদের মনে রাখতে হবে, ইসলামের ইতিহাস সংস্কৃতির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। 100 করে 200 মার্কের। ইসলামের ইতিহাস সংস্কৃতির প্রথম পত্র 100 মার্কের, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র 100 মার্কের। বহু নির্বাচনী প্রশ্ন থাকে 30টা, আর সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় প্রশ্নে 11টি দেওয়া থাকে। তার মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নে 10 নাম্বার করে, 7টিতে 70 নাম্বার। ওইদিকে বহু নির্বাচনীতে 30টা থাকে, 30টাতে 30 নাম্বার, মোট 100 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে প্রথম পত্রে। বহু নির্বাচনীতে 30 মিনিটে 30টা প্রশ্নের উত্তর দিতে হয়। আর সৃজনশীল যেটা রয়েছে সেটা 2 ঘন্টা 30 মিনিট। সেখানে প্রশ্নপত্রে 11টি প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে 7টি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। তোমরা জানো, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে আমি একটু ধারণা দিতে চাই। সৃজনশীল প্রশ্নে যে 10 নম্বরে হয়, সেখানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক 4টি প্রশ্ন খ, খ, গ, গ করে দেওয়া হয়। জ্ঞানমূলক প্রশ্ন, সেটা তোমার পাঠ্য বইয়ের তথ্য মুখস্থ করতে হবে। পাঠ্য বইয়ের তথ্য মুখস্থ করে সেটা তোমাদেরকে উত্তর দিতে হবে। আর অনুধাবনমূলক, পাঠ্য বইয়ের তথ্য তুমি কিভাবে বুঝেছ তা যাচাই করার জন্য এই প্রশ্নটি করা হয়। তুমি কি বুঝতে পেরেছ সেটা অনুধাবনমূলক প্রশ্নে হয়। আর প্রয়োগমূলক প্রশ্ন, যেটা উদ্দীপক বা দৃশ্যকল্প থেকে খুঁজে অনুসরণ করে তোমাকে উত্তর দিতে হবে। সেটাতে তোমাকে সেটা উত্তর দেওয়ার জন্য ধারণা, তত্ত্ব, নির্বৃত্তি, সংজ্ঞা ইত্যাদি ভালো করে বুঝে নিতে হবে। সেটা শব্দ গঠন, বাক্য গঠন, শব্দ চয়ন, শব্দ তোমার নিজ থেকেই করতে হবে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে তুমি মূল বিষয়বস্তু কি বোঝো সেটা তোমাকে লিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্নে নাম্বার হয় 1, অনুধাবনমূলক প্রশ্নে নাম্বার 2, প্রয়োগমূলক প্রশ্নে নাম্বার 3, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে নাম্বার 4। মোট 10 নাম্বার। এরকম করে তোমাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে 70 নাম্বার থাকবে। 11টি আগে বলেছি, 11টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 7টি দিতে হবে। সেজন্য তোমাদেরকে অনুরোধ করব, আমরা যা পড়াই সেটা তোমার মূল বইতে, পাঠ্যপুস্তক বইয়ে তোমাকে দেখতে হবে। সেটা ভালোভাবে কিছু প্রশ্ন তোমাকে মুখস্থ করতে হবে, কিছু বিষয় তোমাকে বুঝতে হবে।
যদি তুমি ক্লাসের পাশাপাশি তোমার ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের মূল বই দেখো, তাহলে আশা করি তোমার পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের 7টি অধ্যায় রয়েছে। আমি ফার্স্ট ইয়ারে 4টি অধ্যায় সম্পর্কে আলোচনা করব, সেকেন্ড ইয়ারে গিয়ে বাকি 3 অধ্যায় আলোচনা করব। মোট 7টি অধ্যায় রয়েছে, 4টা হবে ফার্স্ট ইয়ারে আর 3টা হবে সেকেন্ড ইয়ারে। দ্বিতীয় পত্র আসবে, সেখানেও আমি আলোচনা করব সিলেবাস। এখন আমি তোমাদেরকে যে 7টি অধ্যায় রয়েছে সেখান থেকে একটু একটু ধারণা দিব। প্রথম অধ্যায়, প্রাক ইসলামী আরব। আমরা জানি ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 570 সালে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে আরবের অবস্থা, অর্থাৎ জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের অবস্থা কিরকম ছিল, আরবের ভৌগোলিক অবস্থান কি, আরব অধিবাসীদের অবস্থা, আইয়ামে জাহেলিয়া যেটা অন্ধকার যুগ বলা হয়, আইয়ামে জাহেলিয়ার সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা ইত্যাদি সম্পর্কে আলোচনা হবে এই অধ্যায়ে। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবের অবস্থা কিরকম ছিল সেই বিষয়টি প্রথম অধ্যায়ে আলোচিত হবে। প্রাক ইসলামী আরব। আল্লাহ রাসূল ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, সেই ইসলাম ধর্ম পূর্বে আরবের অবস্থা প্রথম অধ্যায়ে আলোচনা করা হবে। দ্বিতীয় অধ্যায় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 সালে পৃথিবীতে আগমন করেন। 632 সালে উনি পৃথিবী থেকে বিদায় নেন। 570 সালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, 632 সালে পৃথিবী থেকে বিদায় নেন। দ্বিতীয় অধ্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা হবে। জন্ম তথা প্রাথমিক জীবনী থেকে শুরু করে ওনার ইন্তেকাল তথা পৃথিবী থেকে বিদায় পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আলোচনা করা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জীবনকাল দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে। তৃতীয় অধ্যায় হচ্ছে খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন এর শাসনকাল। আমরা জানি ইসলামের মধ্যে 4 জন খলিফা রয়েছে। এই 4 জন খলিফার শাসনকালকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। তাদের শাসনকাল ছিল 632 থেকে 661 সাল পর্যন্ত, অর্থাৎ মহানবীর আগমন 570, ইন্তেকাল 632, রাসূলের ইন্তেকালের বছর থেকে 632 সাল থেকে 661 সাল পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের শাসনকাল, অর্থাৎ 4 জন খলিফার শাসনকাল। 570 থেকে 632 হচ্ছে মহানবীর জীবনকাল, 632 থেকে 661 হচ্ছে খোলাফায়ে রাশিদিনের শাসনকাল। 4 জন খলিফা এই সালের ভিতর মুসলিম বিশ্বকে শাসন করেছেন।
এরপরে চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হবে উমাইয়া খেলাফত, উমাইয়া বংশের শাসন, উমাইয়াদের শাসন, উমাইয়া খলিফাদের শাসনকাল। উমাইয়া খেলাফত হচ্ছে 661 থেকে 750 সাল পর্যন্ত। খোলাফায়ে রাশিদিনের শাসনকাল ছিল 632 থেকে 661 সাল, আর 661 সাল চৌদ্দ খলিফার ইন্তেকালের পরে 661 সাল থেকে 750 হচ্ছে উমাইয়া বংশের শাসন, উমাইয়া খেলাফত। এক কথায় উমাইয়া খলিফারা, উমাইয়া বংশের শাসকেরা 661 থেকে 750 সাল পর্যন্ত শাসন করেছেন। এরপরে পঞ্চম অধ্যায়ে রয়েছে আব্বাসিয়া খেলাফত। আব্বাসিয়া খেলাফত হচ্ছে 750 থেকে 1258। উমাইয়া খেলাফতের, উমাইয়া খলিফাতের শাসনকালের শেষ হল 750 সাল। 750 সাল থেকে আব্বাসীয় শাসকদের শাসনকাল শুরু। 750 থেকে 1258 সাল পর্যন্ত ছিল আব্বাসীয় বংশীয় শাসন, আব্বাসীয় খলিফাদের শাসনকাল। এখানে তোমাদের একটা জিনিস জেনে রাখা দরকার। একটা চমৎকার বিষয় দেখো, একটা শাসনের একটা ধারাবাহিকতা রয়েছে। কিভাবে দেখো, কত নাবি 570 থেকে 632 দ্বিতীয় অধ্যায়ে, সেটা মহানবীর জীবনী। এরপরে তৃতীয় অধ্যায়ে 632 থেকে 661 সাল। এরপরে চতুর্থ অধ্যায়ে 661 থেকে 750 সাল। এরপর পঞ্চম অধ্যায়ে 750 থেকে 1258। এখানে সালের বা সনের একটি ধারাবাহিকতা রয়েছে। 570 সাল থেকে শুরু করে 1258 সাল পর্যন্ত এই যে একটা সনের একটা ধারাবাহিক রয়েছে। তোমরা এক কথায় বুঝতে পারো 570 থেকে 1258, এক কথায় যে 570 থেকে 1258 দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। এখানে 570 থেকে 1258 সাল পর্যন্ত। এরপরে ষষ্ঠ অধ্যায় স্পেনে উমাইয়া শাসন, যেটা 756 থেকে 1031 সাল পর্যন্ত। এখানে একটি সনের ব্যতিক্রম রয়েছে, সেটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করব। স্পেনে উমাইয়াদের শাসন, যেটা 756 থেকে 1031, সেখানে একটু ব্যতিক্রম রয়েছে। তারপরে সপ্তম অধ্যায় উত্তর আফ্রিকায় ফাতিমীয় খেলাফত, যেটা শাসনকাল হচ্ছে যে 909 থেকে 1131। ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের মধ্যে একটু ব্যতিক্রম রয়েছে। স্পেনে উমাইয়া শাসন, উত্তর আফ্রিকায় ফাতিমীয়দের শাসন বা উত্তর আফ্রিকায় ফাতিমী খেলাফত। স্পেন উমাইয়া শাসন 756 থেকে 1031, আর উত্তর আফ্রিকায় ফাতিমীয় খেলাফত হচ্ছে 909 থেকে 1171 সাল পর্যন্ত। ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে একটি ব্যতিক্রম রয়েছে। কেন হয়েছে সেটা তোমাদের সাথে আমি পরে আলোচনা করব। একথা তোমাদেরকে জানতে হবে যে দ্বিতীয় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সনের একটি ধারাবাহিকতা রয়েছে। ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের মধ্যে যে একটি ব্যতিক্রম সন রয়েছে, এটা যখন তোমরা সেকেন্ড ইয়ারে যাবে, যে তোমাদেরকে আমি আগেই বলেছি আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় পড়াবো ফার্স্ট ইয়ারে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অধ্যায় আমি পড়াবো তোমাকে সেকেন্ড ইয়ারে। এখানে
যদিও আব্বাস আহমদকে আমি সেকেন্ডে নিয়ে গেছি, কিন্তু তোমাদেরকে আমি একসাথে বুঝিয়েছি, কিন্তু পঞ্চম অধ্যায়টা আমি সেকেন্ডে, আব্বাসি হেলাফত আমি সেকেন্ডে নেব। তাহলে আমরা সহজে বুঝলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টা তোমাদের জন্য। যদি নিয়মিত ক্লাস করো, অনলাইনে ক্লাস দেখো, এবং যখনই পরিস্থিতি ভালো হবে, কোভিড-19 চলে যাবে, আশা করি আল্লাহ যদি রহমত হয়, এটা যদি চলে যায়, তোমাদের সাথে আমি সামনাসামনি আলোচনা করব। তখন তোমাদেরকে আরো ভালো ধারণা দেব এই বিষয়গুলো সম্পর্কে। আজকে তোমাদেরকে আমি যে ধারণা দিলাম সিলেবাস সম্পর্কে, সন এবং শাসনকাল সম্পর্কে, সেটা তোমরা বুঝতে পেরেছ। আশা করি তোমরা ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়টি কঠিন না। যদি তোমরা নিয়মিত ক্লাস করো, তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝবে ইসলাম সম্পর্কে, মহানবী সম্পর্কে, মুসলিম খলিফাদের সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে। তোমাদের কথা মনে রাখা দরকার, আমি একটা অধ্যায় শেষ করার পরে সেখান থেকে মডেল টেস্ট নিই। মডেল টেস্ট নিলে তোমাদের জন্য উপকার হয়। ওই অধ্যায়ের সম্পর্কে তোমাদের একটা পুরোপুরি ধারণা হবে, এবং এটার উপর যদি একটা পরীক্ষা হয়, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। কারণ মডেল টেস্টে আমি বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন 3-4টা করে সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকি, যেন তোমরা এসএসসি টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ভালো করতে পারো। সেই জন্য আমি তোমাদের থেকে মডেল টেস্ট দিব। সবাই যখন পরিস্থিতি ভালো হবে, আমরা যখন প্রাণবন্ত ক্লাসে ফিরে যাব, তখন তোমাদের সাথে সামনাসামনি আলোচনা হবে। তোমরা আমাকে কষ্ট করবে, বিভিন্ন বিষয় জানতে চাইবে, এবং তোমরা আশা করি তোমরা আজকে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের সিলেবাসের সম্পর্কে প্রাথমিক একটা ধারণা লাভ করেছ। আগামী ক্লাসও আমি প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে আর একটু ডিটেলস তোমাদেরকে ধারণা দেব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই প্রত্যাশা করি। অপ্রয়োজনীয় বাসা থেকে বের হবে না। যদিও কোনো প্রয়োজন পড়ে, তোমরা মাস্ক পরে বাসা থেকে বের হবে, সেই প্রত্যাশা করে আমি আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।